১৯০৮ সালের ২রা মে ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। কলকাতার মানিকতলার এক নির্জন বাগানবাড়ি, মুরারিপুকুর গার্ডেন হাউস। চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গর্জে উঠল ব্রিটিশ পুলিশের বুটের আওয়াজ। তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ডের নেতৃত্বে এক বিশাল বাহিনী ঘিরে ফেলেছে সেই বাগানবাড়ি। কেউ জানতো না এই সাধারণ বাগানবাড়ির ভেতরেই লুকিয়ে আছে ভারতবর্ষের স্বাধীনতার এক নতুন ব্লুপ্রিন্ট। এখান থেকেই তৈরি হচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী বোমা। ওয়েলকাম ব্যাক সিভিল সার্ভিস 247, আমি তোমাদের সৌমেন স্যার। আজকের ডকুমেন্টারিতে আমরা 118 বছর আগের সেই উত্তাল বাংলায় পৌঁছবো, আলোচনা করব এমন এক মামলা নিয়ে যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা, যা ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। গল্পের শুরুটা ১৯০৮ নয়, বরং তারও ৩ বছর আগে ১৯০৫ সালে। তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড কার্জন ঘোষণা করলেন বাংলাকে বিভক্ত করার। তখন থেকেই বাঙালির রক্ত টকবক করে ফুটছিল। সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা মনে রাখবে, ১৬ই অক্টোবর ১৯০৫ ছিল সেই অভিশপ্ত দিন। কিন্তু ব্রিটিশরা যেটা বুঝতে পারেনি তা হলো, বাংলাকে ভাগ করতে গিয়ে তারা আসলে ভারতের জাতীয়তাবাদকে এক জায়গায় করে ফেলেছে। কলকাতার রাস্তায় রাস্তায় তখন একটাই স্লোগান, বন্দে মাতরম। সাধারণ মানুষ যখন রাখি বন্ধন আর অরন্ধন পালন করছে, ঠিক সেই সময় বাংলার একদল তরুণ ভাবছিল অন্য কিছু। তারা বুঝেছিল কেবল মিছিলে আর পিটিশনে কাজ হবে না, চোখের বদলে এবার চোখ নিতে হবে। আর এই রকম পরিস্থিতিতে জন্ম নিল দুটি শক্তিশালী বিপ্লবী সংগঠন। হ্যাঁ, অনুশীলন সমিতি এবং যুগান্তর। প্রমোদনাথ মিত্রের হাত ধরে যে অনুশীলন সমিতি শুরু হয়েছিল, তার একটি সক্রিয় শাখা হিসাবে আত্মপ্রকাশ করল যুগান্তর। এখানেই আমাদের গল্পের নায়ক তথা খলনায়কের প্রবেশ। হ্যাঁ, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এবং তার ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত এবং উল্লাসকর দত্তরা মিলে স্থির করলেন, ব্রিটিশদের মনে ভয় ধরাতে গেলে অস্ত্রের প্রয়োজন। তারা প্রচার শুরু করলেন যুগান্তর পত্রিকার মাধ্যমে। তাদের মূল মন্ত্র ছিল অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করা, আর এই গোপন অপারেশন চালানোর জন্য একটা নিরাপদ ডেরা বা হেডকোয়ার্টার প্রয়োজন। সেই ডেরাই হলো আজকের মানিকতলার মুরারিপুকুর। কলকাতার উত্তর শহরতলিতে একটি পৈতৃক সম্পত্তি ছিল অরবিন্দ ঘোষেদের, মানিকতলার মুরারিপুকুর বাগানবাড়ি। বাইরে থেকে দেখলে মনে হতো পরিত্যক্ত এক জঙ্গল ঘেরা বাড়ি, কিন্তু ভেতরে কি চলছিল জানো? সেখানে দিনরাত কঠোর পরিশ্রম করছিলেন একদল বাংলার তরুণ। হেমচন্দ্র কানুনগো, যিনি প্যারিসে গিয়ে বোমা তৈরির বিদ্যা শিখে এসেছিলেন, তিনি তখন উল্লাসকর দত্তের সাথে মিলে মুরারিপুকুরেই তৈরি করছিলেন শক্তিশালী বিস্ফোরক। এই বাড়িটি হয়ে উঠেছিল বিপ্লবীদের সেন্ট্রাল হেডকোয়ার্টার। আর এখান থেকেই পরিকল্পনা করা হয়েছিল বাংলার অত্যাচারী শাসক কিংসফোর্ডকে হত্যা করা থেকে শুরু করে ব্রিটিশ শাসনকে উপড়ে ফেলার বড় পরিকল্পনা। ব্রিটিশ গোয়েন্দারাও ঘুণাক্ষরে টের পায়নি যে কলকাতার বুকেই গড়ে উঠছে একটি মিনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। মুরারিপুকুর বাগানবাড়িতে যখন বোমার ফর্মুলা তৈরি হচ্ছে, তখন বিপ্লবীদের নজরে এলেন একজন ব্যক্তি। হ্যাঁ, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। কেন তাকেই বেছে নেওয়া হলো? কারণ কিংসফোর্ড ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী। বিশেষ করে তরুণ বিপ্লবীদের বেতমারা বা কঠিন সাজা দেওয়া, কোনোটাই তার বাদ ছিল না। বিপ্লবী দল ঠিক করলো কিংসফোর্ডকে সরিয়ে দিতে হবে, আর এই কঠিন কাজের দায়িত্ব পড়ল দুই তরুণের ওপর। হ্যাঁ, মেদিনীপুরের 18 বছরের কিশোর ক্ষুদিরাম বসু এবং রংপুরের প্রফুল্ল চাকি। ১৯০৮ সালের এপ্রিল মাসে তারা পৌঁছে গেলেন বিহারের মুজফ্ফরপুর, যেখানে কিংসফোর্ড তখন বদলি হয়ে গিয়েছিলেন। রাত তখন প্রায় 8টা। মুজফ্ফরপুর ইউরোপিয়ান ক্লাবের সামনে ওত পেতে বসে আছেন ক্ষুদিরাম আর প্রফুল্ল। অন্ধকারে একটা ফিটন গাড়ি, অর্থাৎ ঘোড়ার গাড়ি, ক্লাব থেকে বেরিয়ে আসতে দেখে তারা নিশ্চিত হলেন যে এটাই সেই কিংসফোর্ডের গাড়ি।
গাড়িটি কাছে আসতেই ক্ষুদিরাম তার ঝুলি থেকে বের করলেন সেই মুরারিপুকুর বাগান বাড়িতে তৈরি বোমা। নিখুঁত লক্ষ্যে ছুড়ে দিলেন গাড়ির ওপর। এক বিকট শব্দে কেঁপে উঠল চারিদিক, ধোঁয়ায় ঢেকে গেল রাস্তা। দুই তরুণ বিপ্লবী ভাবলেন কাজ শেষ। তারা অন্ধকারের সুযোগ নিয়ে দুই দিকে দৌড় দিলেন। বাট মাই ডিয়ার ফিউচার অফিসার্স, ইতিহাস বড়ই নিষ্ঠুর। যে গাড়িতে কিংসফোর্ড থাকার কথা ছিল, দুর্ভাগ্যবশত সেই গাড়িতে তিনি ছিলেন না। সেখানে ছিলেন দুই ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি ও তার কন্যা। কিংসফোর্ডের গাড়ির সাথে কেনেডি পরিবারের গাড়িটির হুবহু মিল থাকায় এই মারাত্মক বিভ্রাট ঘটে। বোমার আঘাতে সেই নিরপরাধ মহিলারা প্রাণ হারান। এই ভুলটি পুরো অভিযানের মোড় ঘুরিয়ে দিল। সারা দেশে তোলপাড় পড়ে গেল। শুরু হলো ব্রিটিশ পুলিশের ব্যাপক তল্লাশি। পালানোর পথে ক্ষুদিরাম প্রায় 25 মাইল পথ হেঁটে পৌঁছে গেলেন ওয়াইনি স্টেশনে। পিপাসারত ক্ষুদিরাম একটি দোকানে জল খেতে গেলে পুলিশের সন্দেহে পড়ে যান। তল্লাশি করে তার কাছ থেকে দুটি রিভলভার এবং কার্তুজ উদ্ধার হয়। 1 মে 1908 ক্ষুদিরাম গ্রেপ্তার হলেন। অন্যদিকে প্রফুল্ল চাকি মোকামা ঘাট স্টেশনে পুলিশের হাত থেকে বাঁচতে নিজের রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। তিনি চেয়েছিলেন জীবিত অবস্থায় যেন ব্রিটিশদের হাতে তিনি ধরা না পড়েন। এই খবর যখন কলকাতায় পৌঁছলো, তখন থেকেই শুরু হলো মুরারিপুকুর বাগানবাড়িতে পুলিশের সেই ঐতিহাসিক অভিযান, যার কথা আমি শুরুতেই তোমাদের বলেছি। মুজাফফরপুর কাণ্ডের ঠিক পরেই 2রা মে 1908 সালের ভোরবেলা পুলিশ হানা দিল মানিকতলার সেই বাগানবাড়িতে। শহরতলি তখনও ঘুম থেকে ওঠেনি। পুলিশ সেখানে যা দেখলো তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। মাটি খুঁড়ে উদ্ধার হলো পাহাড় প্রমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, রাইফেল এবং বৈপ্লবিক নথিপত্র। আসলে এগুলো বিস্ফোরক ছিল না, এগুলো ছিল দীর্ঘদিন ব্রিটিশ অপশাসনের প্রতি জমে থাকা ভারতীয়দের ক্ষোভ। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করল বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো সহ অনেককে। কিন্তু পুলিশের আসল লক্ষ্য ছিল অন্য একজন। হ্যাঁ, সেদিনই গ্রে স্ট্রিটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো অরবিন্দ ঘোষকে। শুরু হলো ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ব্যয়বহুল আইনি লড়াই, আলিপুর বোমা মামলা। এই মামলায় মোট 37-38 জন অভিযুক্ত ছিলেন। আলিপুর জেলা জজের আদালতে বিচার শুরু হলো। কিন্তু মামলার মাঝপথেই ঘটল এক অভাবনীয় ঘটনা। বিপ্লবীদেরই একজন নরেন গোস্বামী রাজসাক্ষী হয়ে ব্রিটিশদের সব গোপন তথ্য ফাঁস করতে শুরু করলো। বিপ্লবীরা বুঝলেন নরেন গোস্বামীকে না থামালে সবার ফাঁসি নিশ্চিত। জেলের ভেতরেই দুই অসম সাহসী যুবক কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু জুতোর ভেতরে রিভলভার লুকিয়ে নিয়ে গিয়ে নরেন গোসাইকে গুলি করে হত্যা করলেন। সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা মনে রাখবে, এই ঘটনার ফলে রাজসাক্ষীর বয়ান আর গ্রাহ্য হলো না, যা মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। অরবিন্দ ঘোষের বিরুদ্ধে ব্রিটিশদের প্রধান অভিযোগ ছিল তিনি পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। তার ফাঁসি প্রায় নিশ্চিত ছিল। ঠিক সেই সময় দেবদূতের মতো আবির্ভূত হলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। তিনি বিনা পারিশ্রমিকে অরবিন্দ ঘোষের পক্ষ সমর্থন করলেন। টানা 126 দিন ধরে মামলা চলল। চিত্তরঞ্জন দাস তার যুক্তিতে প্রমাণ করলেন যে অরবিন্দ ঘোষ কেবল আধ্যাত্মিক এবং রাজনৈতিক চিন্তার প্রচার করেছেন, কোনো সশস্ত্র ষড়যন্ত্রে তিনি সরাসরি লিপ্ত ছিলেন না। তার সমাপ্তি ভাষণটি ছিল এক অমর সৃষ্টি। তিনি বিচারকের দিকে তাকিয়ে বলেছিলেন, দীর্ঘদিন পর যখন এই বিতর্ক থেমে যাবে, যখন এই কোলাহল শান্ত হবে, তখন অরবিন্দকে দেখা যাবে দেশপ্রেমের কবি হিসাবে, জাতীয়তাবাদের প্রবর্তক হিসাবে এবং মানবতার প্রেমিক হিসাবে। তিনি মারা যাওয়ার অনেক পরেও তার শব্দগুলি ভারতবর্ষের বাইরেও প্রতিধ্বনিত হবে। 1909 সালের 6 মে অবশেষে রায় ঘোষণা করা হলো। চিত্তরঞ্জন দাসের অসাধারণ আইনি লড়াইয়ের ফলে অরবিন্দ ঘোষ বেকসুর খালাস পেলেন। অন্যদিকে বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে তা আজীবন কারাদণ্ড অর্থাৎ আন্দামান সেলুলার জেলে রূপান্তরিত হলো। এই জেল জীবনে অরবিন্দ ঘোষকে বদলে দিয়েছিল।
তিনি সশস্ত্র বিপ্লব ছেড়ে চলে গেলেন পণ্ডিচেরিতে এবং হয়ে উঠলেন ঋষি অরবিন্দ। তবে মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা প্রমাণ করে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য আর নিরাপদ নয়। ভারতীয় ইতিহাসের এরকম অনেক ঘটনাকে সহজ ভাষায় বুঝতে সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার দিস কন্টেন্ট টু ইউর ফ্রেন্ড সার্কেল। নিচে কমেন্ট সেকশনে জানাবে পরবর্তী কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তোমরা জানতে চাও। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ মাই ডিয়ার ফিউচার অফিসার্স। জয় হিন্দ, বি প্রিপেয়ার, বি মোটিভেটেড।